বেথুনের বাস গলির মোড়ে এলেই সোজা বাহিরের ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে সঞ্জীব। তার উৎসুক চোখ দুটো তাকিয়ে থাকে গলিটার দিকে। এখনই প্রজাপতির মতো ওখান থেকে বেরিয়ে আসবে নমিতা, সদ্য ফোটা ফুলের মতো এক টুকরো মেয়ে। ঠিক ফুল নয়, ফুলের পাপড়ি। সঞ্জীবের কাব্য করে বলতে ইচ্ছা করে যেন বসন্তের কুঞ্জবন থেকে দক্ষিণা বাতাস ওকে উড়িয়ে নিয়ে এলো। আর কাব্য করবার মতো মেয়েই বটে, রাজেন্দ্রাণীর মতো দেহশ্রী। সবুজ রঙের রেশমি ফিতে জড়ানো কালো বেনিটি পিঠের সীমানা ছাড়িয়ে অনেকখানি নিচে নেমে এসেছে। কপালে ময়ূরকণ্ঠী রঙের টিপ, দুধে আলতায় মেশানো গায়ের রং। যে শাড়ি যে ব্লাউজটি পরে সেইটিই যেন অদ্ভুতভাবে শরীরের ছন্দের সঙ্গে মিশে যায়। নিজের মনে মনেই আবৃত্তি করে সঞ্জীব, মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল। মুনিদের ধ্যান ভাঙুক আর নাই ভাঙুক, সঞ্জীবের যে ধ্যান ভগ্ন হয়েছে তাতে আর সন্দেহ কি? তাছাড়া সন্ন্যাসীও সে নয়। উর্বশী মেনকা না হলে যে চিত্ত বিকার ঘটবে না এমন কোনো কঠিন ব্রহ্মচর্য ব্রত সে পালন করছে না। অধিকন্তু উর্বশী যদি জুটেই যায় তাহলে সে যে স্রোতের মুখে তৃণকাণ্ডের মতোই ভেসে যাবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। না, অসভ্য অভদ্র নয় সঞ্জীব। চোখের দৃষ্টি রাক্ষসের মতো উদগ্র প্রখর করে তুলে সে সশরীরে নমিতাকে উদরস্থ করতে চায় না। জুতোটাকে সজোরে ঠুকে ঠুকে শীষ দিয়ে নমিতার দৃষ্টি আকর্ষণ করবার মতো রুচিবিকারও তার ঘটেনি। দু চারটে অশ্লীল মন্তব্য অথবা প্রেম জর্জরিত হৃদয়ের আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের মতো চটুল গানের উৎপাত করে সে নিজের পৌরুষ প্রতিপন্ন করতে চায় না। সে শিক্ষিত, মেয়েদের স্বাভাবিক সম্মান রাখবার মতো সহজ ভদ্রতাবোধটুকু তার আছে। কিন্তু বেলা 10:30টার সময় বেথুন কলেজের বাস থেকে পরিচিত হর্নটা শোনবা মাত্র তার ভেতর কি একটা যে ঘটে যায় কে জানে। যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই ছুটে বেরিয়ে আসে, দাঁড়িয়ে থাকে উৎসুক কাতর দৃষ্টি মেলে। রানীর মতো লঘুছন্দে আসে নমিতা, কপালে কাঁচপোকার টিপটি জলজল করে। পিঠের উপর সবুজ ফিতে জড়ানো কালো বেনিটি দোলা খেতে থাকে, আর তারই তালে তালে দোলে সঞ্জীবের হৃৎপিণ্ড। মাত্র 2 মিনিট থেকে 2.5 মিনিট সময়, এরই ভেতর সঞ্জীবের শ্রেষ্ঠ মুহূর্তটি ধরা দিয়ে মিলিয়ে যায় সমস্ত দিনটির জন্যে। বিকেলে অফিস থেকে ফিরতে প্রায় দেরি হয়। কখন নমিতা আসে সঞ্জীব জানে না, শুধু ওই একটিবার দেখা। ওই একটিবার দেখার ভেতরেই যেন মনের পাত্রটি তার কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। নমিতা কখনো তাকে লক্ষ্য করে কিনা কে জানে। 2-4 দিন তার দিকে তাকিয়ে দেখেছে, কিন্তু তার ভেতরে কোনো পরিচয়ের আভাস মাত্র নেই। তার দৃষ্টি নিরাসক্ত, নির্বিকার। হয়তো পথে ঘাটে চলাফেরায় প্রতি মুহূর্তে পুরুষের দৃষ্টিবান ভোগ করতে হয় বলেই এই নিরাসক্তিটা আয়ত্ত করে নিতে হয় মেয়েদের। ট্রামে যেতে যেতে যেমন ঘর বাড়ি গাড়ি ঘোড়া কতগুলো অর্থহীন ছবির মতো চোখের সামনে দিয়ে ভেসে যায়, নমিতার কাছে তার চাইতে বেশি কিছু মূল্য নেই সঞ্জীবের। একটা ল্যাম্পপোস্ট অথবা ট্রাম স্ট্যান্ডের সংকেত লিপি মাত্র। তবু সঞ্জীব হতাশ হয় না, যতটুকু পাওয়া যায় ততটুকু লাভ। রূপের তীর্থদুয়ারে ভিখারি হয়ে থেকেই সে খুশি। একটি কটাক্ষের প্রসাদও যদি না মেলে তবে তার জন্যে ক্ষোভ করে লাভ নেই। যেটুকু সে পায় সেটুকুকে আশ্রয় করে বহু শূন্য মুহূর্ত নানা বিচিত্র স্বপ্ন কল্পনায় ভরে তোলে সঞ্জীব। অতন্ত্র রাত্রি আমন্থর হয়ে ওঠে কল্পনার জাল বুনে। শেষ পর্যন্ত কথাটা কানে গেল বন্ধু পরিমলের। পরিমল চিরকালই একটু বেপরোয়া। কলেজে যতদিন পড়েছে সহপাঠিনীদের ততকাল সে জ্বালিয়ে মেরেছে। মেয়েদের পিছু নেওয়া তার বাতিকের মতো ছিল। গায়ে পড়ে আলাপ জমাবার চেষ্টা করেছে, সুবিধে না হলে টেলিফোনে পরিচয় জমাবার প্রয়াস পেয়েছে। কালি ঢেলে রেখেছে মেয়েদের বেঞ্চে।
বেচারা অধ্যাপকের ক্লাসে চিঠি ছুঁড়েছে মেয়েদের লক্ষ্য করে, আর লিখেছে হাজারখানেক প্রেমপত্র। গর্ব করে নিজের অজস্র প্রেম কাহিনীর গল্প বন্ধুবান্ধবদের শুনিয়েছে। সঞ্জীব পরিমলকে যে কোনো কালে খুব অনুরাগের চোখে দেখেছে তা নয়, কিন্তু এই ডন জুয়ানটির নানা অভিজ্ঞতা সঞ্জীবকে খানিকটা সশ্রদ্ধ করেছে তার সম্পর্কে। হেন দিকপাল পরিমল সঞ্জীবের অসহায় প্রেমের কাহিনীটা শুনতে পেল একদিন। ঠোঁটের কোণে পাইপ আঁকড়ে ধরে ধোঁয়া ওড়াতে ওড়াতে দর্শন দিলে পরিমল। বললে, তুই একটা গাধা। হঠাৎ হঠাৎ কি রে? প্রেমেই যদি পড়েছিস তাহলে অমন ছোঁক ছোঁক করে বেড়াচ্ছিস কেন? লেগে যা বুক ঠুকে। কি করব? এগিয়ে যা, বল আমি তোমাকে চাই। সঞ্জীব বললে, যা যা কেন? যদি বলে আপনি আমাকে চাইতে পারেন কিন্তু আপনাকে আমি চাই না। মুখে একটা তাচ্ছিল্য ব্যঞ্জক ভঙ্গি করলে পরিমল। আরে রাখ, ওদের এখনো চিনিসনি। প্রেমে পড়বার লোভ পুরুষের চাইতে ওদের ঢের বেশি। ফাঁদে পড়বার জন্যে পা বাড়িয়েই আছে সারাক্ষণ, শুধু লজ্জায় বলতে পারে না। সঞ্জীব চুপ করে রইল। কথাটা সে বিশ্বাস করতে রাজি নয়। বিশ্বাস করা একান্ত অসম্ভব তার পক্ষে। রানীর মতো দেহ সৌষ্ঠব নমিতার। কপালের ময়ূরকণ্ঠী টিপটিতে যেন মণিমুকুটের দীপ্তি। শান্ত সুন্দর মুখে মেঘভাঙা জ্যোৎস্নার মতো আশ্চর্য মনোরম কমনীয়তা। সেই মেয়ে এত সহজেই সঞ্জীবের প্রেম নিবেদনের সঙ্গে সঙ্গে হৃদয় সমর্পণ করে বসবে, নমিতাকে এত সুলভ বলে সে কল্পনা করতে পারে না। কিন্তু পরিমল থামল না। অনর্গল বকে গেল সে। অশ্রান্তভাবে অযাচিত উপদেশ বর্ষণ করে গেল। কতগুলো অশ্লীল রসিকতা করে গেল সহজ স্বচ্ছ গলায়। নরনারীর সম্পর্কের রোমান্সহীন একটি মাত্র শারীরিক রূপকেই সত্য বলে জেনেছে পরিমল। বিশ্রী বিরক্ত বোধ হচ্ছিল সঞ্জীবের। ইচ্ছে করছিল ঘাড় ধরে বার করে দেয় এই বর্বরটাকে, কিন্তু সাহসে কুলিয়ে উঠল না। নিজে খানিকটা দুর্বলচিত্ত বলেই সে ভয় করে তার শত্রুতাকে। যখন তখন যা তা স্ক্যান্ডাল রটিয়ে বেড়াতে পারে, যেখানে সেখানে যা খুশি বলে আসতে পারে তার নামে। পরিমলের অসাধ্য কাজ নেই কিছু। উঠবার সময় পরিমল উদার কণ্ঠে বললে, তোর জন্যে ভারী সহানুভূতি বোধ হচ্ছে, দেখা যাক কিছু করা যায় কি না। সঞ্জীব শঙ্কিত হয়ে উঠল। ত্রস্ত স্বরে বললে, যাক ভাই, তোকে কিছু করতে হবে না, পাড়ার মেয়ে শেষকালে। চুরুটের একরাশ ধোঁয়া সঞ্জীবের মুখের উপর ছড়িয়ে দিয়ে পরিমল বললে, থাম থাম, পেটে খিদে মুখে লাজ কেন বাবা? আমার জন্যে তোমার ভাবতে হবে না। দাড়ি গজাবার আগে থেকে এসব করে আসছি। কত ধানে কত তুষ বেরোয় তা আমার জানা আছে। পাইথনের চামড়ার চটিটাকে ভঙ্গি করে টেনে নিয়ে বেরিয়ে গেল পরিমল। সঞ্জীব বসে রইল বিমর্ষ মলিন মুখে। হতভাগা পরিমল কি কেলেঙ্কারি ঘটিয়ে বসবে কে জানে। আর আশ্চর্য লোকটাও টের পেল কি করে? হাওয়ার মুখে খবর পায় নাকি? প্রতিভাটাকে এদিকে নিয়োজিত না করে কোনো ভালো কাজে লাগালে এতদিনে একটা মহাপুরুষ হয়ে উঠতে পারত পরিমল। কিন্তু ভাগার ছাড়া কোনো কিছু আর ওর নজরে পড়বে না কোনো দিন। নমিতা। খোলা জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বসে রইল সঞ্জীব। কালো আকাশে তারার দীপালি জ্বলছে। নিচে হ্যারিসন রোড দিয়ে ট্রাফিকের গর্জন, ট্রামের ঘণ্টির শব্দ। কিন্তু সব কিছুকে ছাপিয়ে পাশের বাড়ির রেডিওতে রবীন্দ্রসঙ্গীত বাজছে। অন্তত ওই গানের ঝংকারটা এসে রণিত হচ্ছে সঞ্জীবের মনের তন্দ্রিতে তন্দ্রিতে। নমিতা শুধু পাড়ার মেয়ে নয়, সত্যশরণ চ্যাটার্জির মেয়ে। সত্যশরণ বাবু এ অঞ্চলের স্বনামধন্য অ্যাডভোকেট, এমএলএ, নামকরা কংগ্রেস নেতা। তাঁর ওখানে দন্তস্ফুট করা সঞ্জীবের পক্ষে কোনো দিন কোনো অবস্থায় সম্ভব নয়। আর তাছাড়া সবচাইতে বড় বাধা সেইখানেই। সঞ্জীবের জীবিকার পরিচয় আজকের দিনে খুব গৌরবের ব্যাপার নয়।
কলকাতা পুলিশের সে সাব ইন্সপেক্টর। হাজার হাজার বিদ্রোহী ছেলেমেয়ের বুকের রক্তে রাঙানো রাজপথ তাকে বুটের নিচে মাড়িয়ে যেতে হয়। ছাত্র মিছিলের সামনে রিভলভার বাগিয়ে ধরে তাকে পথরোধ করতে হয়। শুধু মনুষ্যত্বের প্রশ্নই নয়, নিজের বিবেক বলে কোনো জিনিসের অস্তিত্বকেই স্বীকার করা সম্ভব নয় সেখানে। বিদ্যা আছে সঞ্জীবের, বুদ্ধিও আছে, কিন্তু সত্যশরণ চ্যাটার্জির মেয়ের কাছে একটা নেড়ি কুকুরের মূল্যও তার ঢের বেশি। ওদের জগতে সঞ্জীব অস্পৃশ্য, সে চণ্ডাল। জানলার বাহিরে আকাশে অজস্র তারা। নমিতা চিরকাল ওই নক্ষত্রগুলোর মতোই দূরদিগম্য হয়ে থাকবে তার কাছে। ওই রেডিওর গানের মতোই সুর হয়ে তার মনের মধ্যে ধরা দেবে, সত্য হয়ে আসবে না কোনো দিন। আচ্ছা, চাকরিটা ছেড়ে দেবে সঞ্জীব? কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় দেশে মা বাপ ভাই বোন, তার চাকরির উপরে সমস্ত পরিবারটা নির্ভর করে আছে। জানলাটা বন্ধ করে দিলে সঞ্জীব, টেবিলের টানা থেকে বার করে আনলো রিভলভারটা। ওইটে দিয়েই তাকে একদিন আত্মহত্যা করতে হবে নাকি? আলো নিভিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। আজও সারা রাত তার ঘুম আসবে না। কিন্তু পরিমল নিশ্চেষ্ট হয়েছিল না। এলো 3 দিন পরেই, কাঁধে স্ট্র্যাপে ঝোলানো একটা ক্যামেরা। সোল্লাসে বললে, এগিয়েছি মা ভই। কোনো কথা জিজ্ঞেস করতে সাহস হলো না সঞ্জীবের। সে শুধু তাকিয়ে রইল বিমূঢ় দৃষ্টিতে। সত্যি তোর টেস্ট আছে মাইরি, চমৎকার মেয়েটা। ছবিখানা যা এসেছে। ছবি? আলবাত ছবি। এই নে, ফ্রেমে বাঁধিয়ে রাখ। আপাতত এটা তোর সান্ত্বনার ব্যবস্থা হলো। তারপর শোনই কন্থা শোনই পন্থা। পকেট থেকে একটা এনভেলপ বাড়িয়ে দিলে পরিমল। আশ্চর্য, নমিতার ছবি, বুকের কাছে বই আর ভ্যানিটি ব্যাগ আঁকড়ে ধরা। বিস্মিত দৃষ্টিতে অপূর্ব সুন্দর ভঙ্গিতে তাকিয়ে আছে। পেলি কি করে? অত্যন্ত সহজে। সামনে দাঁড়িয়ে 22 নম্বর বাড়িটা কোথায় জিজ্ঞেস করলুম, তারপরেই ক্লিক। কিছু বললে না? বলবে আবার কি, কাঁচা ছেলে পেয়েছিস আমাকে, টের পাওয়ার আগেই হাওয়া। সঞ্জীব তেমনি বিমূঢ়ভাবে বসে রইল। মায়েরি, তোকে দেখে আমার হিংসে হচ্ছে রে। ছবিটার একটা কপি আমারও অ্যালবামে রেখে দেব। তুই যখন পছন্দ করেছিস তখন আর ওতে নজর দেব না, নইলে। একটা বিভৎস রকমের অশ্লীল মন্তব্য করে। তীক্ষ্ণ শব্দে পরিমল হেসে উঠল। আর সেই মুহূর্তে কেমন একটা বিশ্রী বিপর্যয় ঘটে গেল সঞ্জীবের মাথার ভেতরে। আর্তনাদ করে সে দাঁড়িয়ে উঠল। ছবিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ছুঁড়ে দিলে বাহিরে। এক টান দিয়ে আছড়ে ফেললে পরিমলের ক্যামেরাটা। চিৎকার করে বললে, রাস্কেল, বেরো বেরো এক্ষুনি, গেট আউট। ব্যাপার কি রে? চুপ। আর একটা কথা বলেছিস কি সামনের দাঁতগুলো উড়িয়ে দেব, গেট আউট। সঞ্জীবের আগ্নেয় চোখ দুটোর দিকে তাকিয়ে লাথি খাওয়া কুকুরের মতো পিছু হরতে হরতে বেরিয়ে গেল পরিমল। দরজার বাহিরে থেকে চাপা গর্জনের মতো তার একটিমাত্র কথা শোনা গেল, শালা। তারপর অনেকগুলো দিন কেটে গেল। মনের দিক থেকে কেমন ক্লান্ত আর অবসন্ন বোধ করছে সঞ্জীব। অদ্ভুত দ্রুত গতিতে ঘুরে চলেছে সময়টা। কোথাও অপেক্ষা করছে না সঞ্জীবের শিথিল অবসন্নতার। তাকে বাদ দিয়েই এগিয়ে যাচ্ছে পৃথিবীটা। তার রিভলভারকে উপেক্ষা করেই আসছে আন্দোলনের পরে আন্দোলন। 21শে নভেম্বর চলে গেল INA ডে, তারপরে স্ট্রাইক। সত্যশরণবাবুর সঙ্গে ব্যবধানের সীমারেখাটা আরও বেশি বিস্তৃত হয়ে যাচ্ছে সঞ্জীবের। সুদূর নক্ষত্রের মতো নমিতা। মাটি থেকে একটা নক্ষত্রের দূরত্ব কত? আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেই নক্ষত্র থেকে পৃথিবীতে যদি আলো আসতে 1000 বছর সময় লাগে, তাহলে? সঞ্জীব কিছু ভাবতে চায় না, ভাবতে ভুলেও গেছে। আরও একটা বছর কেটে গেল। নমিতা বোধহয় 3rd ইয়ারে পড়ে এবারে। রঙিন শাড়ি ছেড়ে আজকাল খদ্দেরের শাড়ি ধরেছে। মাঝে মাঝে গান্ধী টুপি পরে কলেজে যায়।
সুদূরের তারাটা ক্রমেই দুর্নিরীক্ষ হয়ে উঠছে, আরও কিছুদিন পরে একেবারে হারিয়ে যাবে দৃষ্টির বাহিরে। আকাশে যে রক্তমেঘ ক্রমশ ঘনীভূত হয়ে উঠছে, তারই আড়ালে নিশ্চিহ্নভাবে যাবে মিলিয়ে। কিন্তু চাকরি ছাড়তে পারবে না সঞ্জীব। বাপ মা ভাই বোনের মুখ ভেসে ওঠে চোখের সামনে, তার রোজগারের উপরেই নির্ভর করছে সংসার। হাতে তার যত রক্ত মাখাই থাক, সেই রক্ত মাখা টাকাতেই চলবে দিনগত পাপক্ষয়ের শোচনীয় আত্ম অবক্ষয়। কিন্তু ওই রক্তাক্ত হাতে নমিতার শুভ্র খদ্দেরের শাড়িকে সে কখনো স্পর্শ করতে পারবে না। শুধু সে মুঠোয় তার রিভলভারটাকেই নিষ্ঠা ভরে আঁকড়ে রাখতে পারবে। সেদিন বিকেলে থানা থেকে বাড়ি ফিরছিল সঞ্জীব। কলেজ স্কোয়ারের কাছাকাছি এসেই তাকে থেমে পড়তে হলো। ছাত্রছাত্রীর বিরাট শোভাযাত্রা চলেছে। একটা ডাক ধর্মঘটীদের দাবিতে পূর্ণ সমর্থন ঘোষণা করছে তারা। নির্নিমেষ চোখে সঞ্জীব তাকিয়ে রইল। বাংলার যৌবন শক্তি, নানা পতাকার আশ্চর্য সমন্বয়ে সম্মিলিত শোভাযাত্রা। ওদের চোখে মুখে জীবনের সজীব উন্মাদনা, ওদের কণ্ঠস্বরে আগামী ঝড়ের সংকেত। সেই ঝড় যার আসন্ন সম্ভাবনার প্রেতচ্ছায়া দুঃস্বপ্নের মতো এসে পড়েছে সঞ্জীবের চেতনার উপরে। ওদের দিকে চোখ তুলে তাকাবার সাহস নেই সঞ্জীবের। শুধু পরের অস্ত্র হাতে নিয়ে উন্মাদের মতো, অন্ধের মতো ওদের উপর আঘাত করতে পারে এবং অপেক্ষা করতে পারে সেই দিনের জন্য, যেদিন এই অস্ত্র ফিরে এসে দ্বিগুণ বেগে প্রতিঘাত করবে। সিগারেটটা ঠোঁটের কোণে কামড়ে ধরে তাকিয়ে রইল সঞ্জীব। না, আশ্চর্য হওয়ার কিছু নেই, বরং ওদের মধ্যে নমিতাকে না দেখলেই সে বিস্ময় বোধ করত। সত্যশরণবাবুর মেয়ে, 3 পুরুষ ধরে জেল খেটে আসছে ওরা। নমিতার বড়দা মারা গেছে আন্দামানে। হয়তো নমিতাও তৈরি হচ্ছে জেল খাটবার জন্যে, আন্দামানের জন্যে, লাঠি আর বন্দুকের গুলির জন্যে। সেইটাই স্বাভাবিক, সেইটাই অনিবার্য। দুর্লক্ষ নক্ষত্রটির উপর রক্তমেঘের ছায়া আরও বেশি করে ছড়িয়ে পড়ছে। রেডিওর গানটা হারিয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়ার গর্জনের মধ্যে। চমৎকার লাগছে নমিতাকে। এতদিনে সঞ্জীব তাকে দেখতে পেল তার সত্যিকারের পরিবেশের ভেতর। শুভ্র সুঢৌল হাতে পতাকাটি তুলে ধরেছে। রোদে রাঙা হয়ে গেছে অপরূপ কোমল মুখখানা। রোজ 10:30টার কাঁচপোকার টিপ পরে দীর্ঘ নিবিড় বেনি দুলিয়ে লঘু ছন্দে যে মেয়েটি বেথুনের বাসে এসে ওঠে, তার সঙ্গে এর কোনোখানে এতটুকু মিল নেই। ছোট একটি প্রদীপের শিখা যেন মশালের আগুন হয়ে জ্বলে উঠেছে এখানে। সঞ্জীবের ঘরে তা আলো করবে না, অগ্নিকাণ্ড ঘটিয়ে দেবে বরং। সেম সেম! সঞ্জীব চমকে উঠল। তাকেই লক্ষ্য করে বলছে ওরা, সেম সেম। তার পরনে ইউনিফর্ম, তার কোমরে রিভলভার, টুপিতে রাজটিকা জলজল করছে। কোনোখানে আত্মগোপন করবার এক বিন্দু অবকাশ নেই। সঞ্জীবের মুখে আছড়ে পড়ল এক ঝলক রক্তের উচ্ছ্বাস। তখন পাশে এসে দাঁড়িয়েছে সহকর্মী প্রতাপ দাস। কাঁধে তার হাতের স্পর্শ লাগতে সঞ্জীব চমকে উঠল বিদ্যুৎ পৃষ্ঠের মতো। দাঁড়িয়ে কি করছো ব্যানার্জি? দেখছি। ভয়ঙ্কর বাড় বেড়েছে, দেশ এবার স্বাধীন করেই ফেলবে দেখছি। শোভাযাত্রাটা ততক্ষণে এগিয়ে গেছে অনেকখানি। নমিতাকে এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু তার হাতের পতাকাটাকে এত দূর থেকেও চিনতে পারছে সঞ্জীব। অন্যমনস্কভাবে বললে, আশ্চর্য নয়। সঞ্জীবের দৃষ্টি অনুসরণ করে শোভাযাত্রার দিকে একটা আগ্নেয় কটাক্ষ ক্ষেপণ করলে প্রতাপ দাস। বললে, ব্রিটিশ গভর্নমেন্টের ম্যাগাজিন এখনও ফুরিয়ে যায়নি, অত সস্তা হবে না বোধ হয়। তেমনি অন্যমনস্কভাবেই জবাব দিলে সঞ্জীব। সে ভাবছিল অন্য কথা। এখন পরিমল থাকলে বেশ হতো। এই অবস্থায় নমিতার একখানা ফটো পেলে যত্ন করে সে সাজিয়ে রাখত তার টেবিলে। হারিয়ে যাওয়া নক্ষত্রের শেষ আলোর স্বাক্ষর তার জীবনের সবচাইতে বড় সম্পদ হয়ে থাকতে পারত। কিন্তু আজ 24শে আগস্ট 1946। টেবিলের পাশে একটা পাথরের মূর্তির মতো বসে আছে সঞ্জীব।
একটা সহজ ভদ্রতার কথা অবধি তার মুখে আসছে না। তার সামনে মুখোমুখি বসে আছেন সত্যশরণবাবু। বিনয়ে তাঁর মুখখানা কেমন অস্বাভাবিক আর কৌতুকজনক হয়ে উঠছে, যেন সত্যশরণ চ্যাটার্জি নয়, তার ক্যারিকেচার। চোখে মুখে সেই তপস্যাক্লিষ্ট সুচিতা, সেই উন্মাসিক আভিজাত্য মুহূর্তে যেন ছায়া হয়ে মিলিয়ে গিয়েছে। একটা তীব্র শারীরিক অস্বস্তি বোধ করছে সঞ্জীব। অস্থির চোখে লক্ষ্য করছে দেওয়ালে টাঙানো দেশ নেতাদের ছবিগুলোর দিকে। সত্যশরণবাবু বলছিলেন, আপনি পাড়াতেই থাকেন, মুখ চেনা আছে, কখনো আলাপের সুযোগ হয় না, তাই আজ আপনাকে ডেকে নিয়ে এলাম। এখন তো আপনারই ভরসা, যদি মুসলমানেরা অ্যাটাক ফ্যাটাক করে। শুকনো গলায় সঞ্জীব বললে, না, ভয় নেই। কিছু বলা যায় না মশাই, কিছু বলা যায় না, বিশ্বাস নেই ওদের। তা আপনি যদি মাঝে মাঝে একটু দয়া করে আসেন, তাহলে আমরা খানিকটা আশ্বাস পাই আর কি। তেমনি নিষ্প্রাণভাবে সঞ্জীব বললে, আসবো। চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকলো নমিতাই। সত্যশরণবাবু পরিচয় করিয়ে দিলেন। নমিতার দিকে একটিবার চোখ তুলেই আবার নামিয়ে নিলে সঞ্জীব। আশ্চর্য, এ তৃতীয় নমিতা। সত্যশরণবাবুর মতো এও নমিতার ক্যারিকেচার। এরও মুখে একটা বিচিত্র অস্বাভাবিকতা, একটা বিগলিত বিনয়ের ব্যঙ্গ। নমিতা কখনো এত কুৎসিত হতে পারে, এটা স্বপ্নেরও অতীত ছিল সঞ্জীবের। মধুর গলায় নমিতা বললে, চা নিন। চাটা যেন বিষের মতো তেতো মনে হলো সঞ্জীবের। পথে যখন বেরিয়ে এলো, তখন সমস্ত পৃথিবীটা তার কাছে যেমন শূন্য, তেমনি নিরর্থক হয়ে গেছে।